বাংলাদেশি একটি পরিবারের ৩ সদস্যের নাম ভারতের ভোটার তালিকায়। ৭ বছর ধরে রয়েছে ভোটার কার্ড। ২ বোন ১ ভাইয়ের আধার কার্ড, রেশন কার্ডও রয়েছে। তিনজন তারা ভোটাধিকারও প্রয়োগ করেছেন। উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে চাঞ্চল্যকর অভিযোগ। সাত বছর ধরে ভারত বাংলাদেশ দুই দেশের ভোটার তালিকাতেই বাংলাদেশি একটি পরিবারের ৩ সদস্যের নাম। অভিযোগ, ২০০০ সালে বাংলাদেশ থেকে ভারতে আসে এই পরিবার। প্রথমে ভাড়া বাড়িতে থাকে, তারপর উত্তর ২৪ পরগনার বারাসাত ১ নম্বর ব্লকের কদম্বগাছিতে জমি কিনে বাড়ি তৈরি করে থাকতে শুরু করেন বাংলাদেশে এই পরিবারের ৫ জন। এরপর ২০১৮ সালে ভারতের ভোটার লিস্টে বাংলাদেশে এই পরিবারের ২ বোন ও ১ ভাইয়ের নাম ওঠে বলে অভিযোগ। দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টে ৩ বাংলাদেশির নাম। এখানেই শেষ নয়, ৩ জনেরই রয়েছে প্যান কার্ড এবং আধার কার্ড। কত সালে এসেছেন? বাংলাদেশের ভোটার লিস্টে নাম রয়েছে। ২০০০ সালে এখানে এসেছেন? আমার এখানে মামারা আছে, আমার আত্মীয়, আমার সবকিছু এখানেই। 2014 সালে ভোটার লিস্টে আপনাদের নাম বাংলাদেশ ভোটার লিস্ট। আর 14 সালে আমার যেহেতু জায়গার দলিল আছে এখানে মানে 2010 সালে 2014 সালে। কিভাবে সম্ভব? বাংলাদেশে ভোট দেন আপনারা, আর ইন্ডিয়ায় ভোট দেন, দু জায়গায় ভোট দেন? কি করে আমরা বাংলাদেশে ভোট দেব? আমাকে কিছু আছে নাকি? পাসপোর্ট? আপনারা কি বাংলাদেশে ভোট দিয়েছেন? না। কবে দিয়েছেন বাংলাদেশে ভোট? আমার ভোটই হয় নাই। এখানে ভোট দিয়েছেন না। কেন এখানে ভোট হয়নি কেন আপনার? ওই তো টাকা লাগবে। কে টাকা চাইছে? চুপ কর, কে টাকা লাগবে? কেউ না। যে ব্যবস্থা আছে আইনত, আমি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যে উনার দু জায়গায় যদি নাম থেকে থাকে ভোটার লিস্টে, তাহলে যে আইন যে ব্যবস্থা নেবে তাতে আমরা শামিল হব। আমাকে মেরে ফেলুক, যা করে ওই দেশে না পাঠায়, কারণ আমরা ওই দেশে অত্যাচারী হয়ে এসেছি। আমাকে মারুক, ধরুক, কাটুক, যা কিছু করেন এখানে করে দেন। উত্তর ২৪ পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ ১৮ বাংলা। ভুয়ো বার্থ সার্টিফিকেট তদন্তে নয়া তথ্য এবার পুলিশের হাতে। পুলিশের দাবি, বার্থ সার্টিফিকেট তৈরি করতে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড ব্যবহার করা হয়েছে। আর এইসব ভুয়ো কার্ড কোথায়, কিভাবে তৈরি হলো, কিভাবে এইসব ভুয়ো কার্ড হাতে এলো যা দিয়ে তৈরি করা হলো বার্থ সার্টিফিকেট, খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত থেকে ভুয়ো নথিতে বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ। এই অভিযোগে গ্রেপ্তার করা হয় পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দার ও মিডলম্যান হাবিবুরকে। দুজনের কাছ থেকে প্রচুর আধার কার্ড ও ভোটার কার্ডের ফটোকপি উদ্ধার হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ডের ফটোকপি পাঠিয়ে দেওয়া হতো পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতমের কাছে। তিনি ভুয়ো তথ্য ব্যবহার করে বার্থ সার্টিফিকেট তৈরি করে ফেলতেন, তারপর পিডিএফ আকারে পাঠিয়ে দিতেন হাবিবুরকে। হাবিবুর প্রিন্ট করে সেই বার্থ সার্টিফিকেট যেখানে পাঠানোর পাঠিয়ে দিতেন। পুলিশ মনে করছে এভাবে ভুয়ো তথ্য দিয়ে বার্থ সার্টিফিকেট তৈরি করা হয় যাতে সেটা দেখিয়ে পাসপোর্ট পাওয়া যায়। এখানেই তদন্তকারী আধিকারিকদের মধ্যে প্রশ্ন যে জন্মের শংসাপত্র তৈরির আগে তারা কিভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড পেলেন। কারণ এই আধার বা ভোটার তৈরি করার ক্ষেত্রে একজন ভারতীয় নাগরিকের প্রথমেই দরকার হয় জন্মের শংসাপত্র। তাহলে কি পুরো ভুয়ো নথি দিয়েই এই সমস্ত ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি হয়েছে? ক্যামেরায় সৌমেনের সঙ্গে অমিত, নিউজ ১৮ বাংলা, কলকাতা। চীনা চর সন্দেহে শিলিগুড়িতে পাকড়াও। ধৃতের পরিচয় নিয়ে রহস্য। তার কাছ থেকে উদ্ধার হয়েছে সুইজারল্যান্ডের 2টি পাসপোর্ট এবং নেপালের পরিচয়পত্র। ধৃত ব্যক্তি অনর্গল রুশ ভাষায় কথা বলতে পারেন। কোন উদ্দেশ্যে তিনি ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। পরিচয় তো নয়, যেন জটিল ধাঁধা। ভারতে জন্ম, চীনের নাগরিক, সুইজারল্যান্ডের পাসপোর্ট, নেপালের পরিচয়পত্র, অনর্গল কথা বলতে পারে রুশ ভাষায়। এই ব্যক্তি যে আসলে কোন দেশের সেটা বোঝায় দায়। এমনই এক ব্যক্তিকে চীনা চর সন্দেহে পাকড়াও করেছে এসএসবি। সোমবার শিলিগুড়ির পানি ট্যাঙ্কির কাছে ভারত নেপাল সীমান্ত থেকে তাকে পাকড়াও করা হয়। ধৃতের কাছ থেকে সুইজারল্যান্ডে 2টি পাসপোর্ট উদ্ধার হয়েছে। 2টি পাসপোর্টে 2টি আলাদা নাম। সুইজারল্যান্ডের নথিতেই তাকে জন্মসূত্রে চীনা বলে উল্লেখ করা হয়েছে। ধৃতের কাছ থেকে নেপালের একটি সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে।
নথির এই গোলক ধাঁধায় কোনটা আসল কোনটা নকল সেটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের। রহস্য আরও বাড়িয়েছে ধৃত ব্যক্তির বয়ান। তার দাবি, তার জন্ম নাকি ভারতে, দেহরাদুনে। অনেক বছর আগে পরিবার নিয়ে সুইজারল্যান্ডে চলে যান। বছর 2-3 আগে ভারতে আসেন। নেপাল হয়ে ভারতে ঢুকে বুদ্ধগয়া, দার্জিলিং, সিকিমের মতো বিভিন্ন জায়গায় যান। তারপর ফিরে যান সুইজারল্যান্ডে। ধৃতের দাবি তিনি 50টির বেশি দেশে ঘুরেছেন। কিন্তু এই ব্যক্তি ভিসা ছাড়া কেন ভারতে ঢোকার চেষ্টা করলেন, এটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের। শিলিগুড়ির এই সীমান্ত বহুদিন ধরে গোয়েন্দাদের রাডারে, কারণ এর একদিকে নেপাল, অন্যদিকে ভুটান, পাশে বাংলাদেশ, আর একটু উত্তরে গেলেই চীন। নেপাল আর ভারতের মধ্যে খোলা সীমান্ত, দুদেশের নাগরিক পরিচয়পত্র দেখিয়ে পারাপার করতে পারেন। এই সুযোগকে কাজে লাগিয়েই ভারতে ঢোকার চেষ্টা করে চীনা চরেরা। 2021 সালে এক সপ্তাহে 3 জন চীনা চর ধরা পড়েছিল। 2024 সালে এই সীমান্ত দিয়েই ভারতে ঢোকার সময় পাকড়াও হয় এক পাকিস্তানি চর। শিলিগুড়ির এই সীমান্তের কাছে রয়েছে চিকেন স্নেক, যা ভৌগোলিক এবং কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সীমান্ত দীর্ঘদিন ধরে গোয়েন্দাদের মাথা ব্যথা, কারণ বেজিং ক্রমাগত এই অঞ্চলে জমি শক্ত করার চেষ্টা করছে। নেপালের বহু এলাকা এখন চীনের দখলে। ঘরোয়া অশান্তির সুযোগ নিয়ে বাংলাদেশেও প্রভাব বিস্তার করছে চীন। ড্রাগনের বিষাক্ত নজর পূর্ব ভারতের দিকেও রয়েছে, বিশেষ করে চিকেন স্নেকের দিকে। উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর, যা চিকেন স্নেক নামে বেশি পরিচিত। ভৌগোলিক অবস্থানের কারণে চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চিকেন স্নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। চিকেন স্নেকের কাছেই ভুটান, চীন সীমান্তও কাছেই। উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগ একমাত্র এই চিকেন স্নেকের মাধ্যমে। ঘুরপথে উত্তর পূর্বের বহু চা বাগানে লগ্নি করেছেন চীনা নাগরিকরা। ভারতের মাটিতে নিজেদের অর্থনৈতিক জাল ছড়ানোর চেষ্টা করেছে তারা, কারণ বর্তমান দুনিয়ায় সামরিক দখলদারির থেকেও অর্থনৈতিক দখলদারির কৌশলেই অনেকে শান দেয়। এই পরিস্থিতিতে ভারত নেপাল সীমান্ত থেকে ধৃত এক, তার উদ্দেশ্য কি, কেন এভাবে ভারতে ঢোকার চেষ্টা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। জঙ্গলে মঙ্গল নয়, জঙ্গলে বারণ। কবে থেকে কবে? 16 জুন থেকে 15 সেপ্টেম্বর। জীবজন্তুদের মেটিং সিজন, অর্থাৎ প্রজননের সময়, তাই জঙ্গলে ঢোকা বারণ। কিন্তু তা সত্ত্বেও সোমবার ভোরে অসমের 35 জন বাসিন্দা ঢুকে পড়েন বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে। সারা দিন তারা জঙ্গলেই ছিলেন, কিন্তু নো এন্ট্রি জোনে এই 35 জন কিভাবে এন্ট্রি পেলেন? বন দফতরের নজরদারি তাহলে কোথায়, প্রশ্ন উঠছে। 16 জুন থেকে 15 সেপ্টেম্বর জীবজন্তুদের মেটিং সিজন, প্রজননের সময়। এই 3 মাস জঙ্গলে ঢোকা বারণ। তা সত্ত্বেও সোমবার বক্সা টাইগার রিজার্ভের মতো জঙ্গলে ঢুকে পড়েন 35 জন। প্রত্যেকে অসমের বাসিন্দা। সারাদিন তারা জঙ্গলের মধ্যেই ছিলেন। সোমবার রাত 9টায় জয়ন্তী থেকে তাদের আটক করে বন দপ্তর, পরে ছেড়ে দেওয়া হয়। এখানেই উঠছে নানা প্রশ্ন। যে সময় জঙ্গলে ঢোকা বারণ, সে সময় বক্সা টাইগার রিজার্ভের মতো জঙ্গলে অসমের বাসিন্দারা ঢুকলেন কিভাবে? 1 জন 2 জন নয়, 35 জন ঢুকে পড়লেন টাইগার রিজার্ভে। বন দপ্তরের তো 24 ঘন্টা নজরদারি থাকার কথা। তারপরেও 35 জন কিভাবে বন দপ্তরের নজর এড়িয়ে জঙ্গলে ঢুকে পড়লেন? সোমবার ভোর 6টায় তারা জঙ্গলে ঢোকেন। তারপর সারাদিন জঙ্গলের ভেতরেই কাটান। এরপরেও বন দপ্তরের কি কিছুই নজরে পড়ল না? এই গাফিলতির দায় ঝাড়তেই কি ধৃতদের নিঃশর্তে মুক্তির কথা বলা হয়েছে? কিছু অত্যুৎসাহী জীবনের পরোয়া না করে যেভাবে মেটিং সিজনের মধ্যে একদম কোর এরিয়ায় সেখানে কিভাবে ঢুকলো, তাহলে বন প্রশাসনের নিশ্চয়ই কোনো গাফিলতি আছে। তাদের সেন দৃষ্টি কাজ করছে না, কর্মী কি অপ্রতুলতা, তাদেরই এটা মনিটরিং করার কথা। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।